হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্পাইরোকেমিস্ট্রি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের শান্তনু স্যার। সবাই তোমরা আজকে পরীক্ষা দিয়ে এসছো, কেমিস্ট্রি পরীক্ষা। আশা করছি সবারই ভালো হয়েছে। তো দেখে নাও এমসিকিউগুলো কার কার কটা ঠিক হয়েছে। আমি আলোচনা করে দিচ্ছি এখানটায়, পুরো কোশ্চেনটাই আলোচনা করে দেবো। ভিডিওটা একটু লেন্দি হবে, সবাই মনোযোগ সহকারে দেখো। আর কার কতটা ঠিক হলো সেটা আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, দেখো প্রথম কোশ্চেনটা যেটা ছিল, ক্রোমিয়ামের ভূমিস্তরে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? এখানে অ্যান্সারটা হবে 6 তো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন? এটা হবে অক্সিজেন O2 প্লাস। থার্ড কোশ্চেনটা ছিল, কোনটার সমযোজী চরিত্র প্রদর্শন করে? সে কোশ্চেনটা হবে বি। তো ফোর্থ কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে, ফোর্থ কোশ্চেন ছিল একটা আদর্শ মৌলের ভ্যান ডার ওয়ালস রূপটি লেখো। এটার অ্যান্সার হবে বি। ফিফথ কোশ্চেন যেটা হবে সেটার অ্যান্সার হচ্ছে সি। সিক্স কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি, এন্ট্রপি। তো তারপরে সাতের দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি। আটের দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি। নয় দাগের কোশ্চেনের অ্যান্সার হবে রুবিডিয়াম। 10-এর দাগের কোশ্চেনের অ্যান্সার হবে বি। এখানে একটাও কোনো আলফা পজিশানে একটাও কোনো হাইড্রোজেন নেই। তো 11-এর দাগের কোশ্চেনের অ্যান্সার হবে OCH3। তো 13-এর দাগের কোশ্চেনের অ্যান্সার হবে ডি। তো এমসিকিউগুলো দেখো, 13-এর দাগের 12-এর দাগে হয়েছে। 13-এর দাগের অ্যান্সার হচ্ছে কোনটা অ্যান্টি অ্যারোমেটিক? এটা হচ্ছে ডি। 14 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে কোনটা দায়ী নয়? এটার অ্যান্সার হচ্ছে বি। তো দেখো, সবই আলোচনা করে দিলাম, তোমাদের কটা ঠিক হলো আমাকে কমেন্টে জানাবে। দেখো, 2-এর দাগের মানে এসএকিউ যে কোশ্চেনের অ্যান্সার ছিল, এটা ছিল, প্রথমটা ছিল ম্যাথ। আমি করে দেখাচ্ছি তোমাদের সবাইকে। দেখো, যেটা দেখো, আমাদের অ্যান্সার কোশ্চেনটা ছিল, কিউপ্রিক ক্লোরাইডের কপারের তুল্যাঙ্ক ভর 31.75। তো কিউপ্রাস ক্লোরাইডের কপারের তুল্যাঙ্ক ভর কত? তো দেখো, আমি কোশ্চেনটা করেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও যারা যারা করেছো। দেখো, কিউপ্রিক ক্লোরাইডের কপারের যোজ্যতা হচ্ছে 2, আর কিউপ্রাস ক্লোরাইডের ক্ষেত্রে কপারের যোজ্যতা কত? 1। যেটা ছোট সেটা আস, যেটা বড় সেটা ইক। আমি পড়ানোর সময় এটা সবসময় বলি। তো কিউপ্রিক যৌগের কপারের তুল্যাঙ্ক ভর, যেটা আমার নিয়মটা রয়েছে, রুলটা রয়েছে, কপারের পারমাণবিক ওজন বাই যোজ্যতা। তো তুল্যাঙ্ক ভরের কোশ্চেন আমার দেওয়া আছে 31.75, আর কপারের পারমাণবিক ওজন আমি এক্স ধরে নিলাম, দিয়ে 2 দিয়ে ভাগ করলাম, এক্সের মান বেরিয়েছে 63.5। তো কিউপ্রাস যৌগের কপারের তুল্যাঙ্ক ভর আমাদের বের করতে বলেছে, সেটা বের করতে গেলে আমার কপারের পারমাণবিক ওজন বাই যোজ্যতা, কপারের পারমাণবিক ওজন আমি এখানে বের করে নিয়েছি 63.5, আর কিউপ্রাসের ক্ষেত্রে যোজ্যতা হচ্ছে 1। তো 1 দিয়ে ভাগ করলে এটা অ্যান্সার বেরোবে 63.5। তো প্রথমটার অ্যান্সার জানা গেল, এটা হচ্ছে অ্যান্সার 63.5। তো সেকেন্ডটার ক্ষেত্রে, নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভরের এসআই একক কত? দেখো, এটা আমরা করেছি। এসআই একক যেটা বলেছে, দেখো, বলছে মোলার মাস অফ নাইট্রোজেন গ্যাস। তোমরা সবই জানো মোলার মাস অফ নাইট্রোজেন গ্যাস হচ্ছে 14 গ্রাম পার মোল। এটা যদি আমি কেজিতে পরিণত করি, 100 দিয়ে ডিভাইড হবে 0.014। মানে আমরা জানি 1 মোল অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাই একটা নাইট্রোজেনের ভর, মানে এসআই এককে একটা নাইট্রোজেনের ভর কত হচ্ছে? দেখো, এটাকে যদি আমি ডিভাইড করি, কত মান বেরোচ্ছে? 0.014 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নম্বর করলে আমার বেরোচ্ছে এটা 2.3 ইন্টু 10⁻26 কেজি। দেখো, তোমাদের সবার এর সাথে অ্যান্সার মিলেছে কিনা আমাকে কমেন্টে জানাবে। দেখো, 3-এর দাগের যে কোশ্চেনটা ছিল, 3-এর দাগের দেখো কোশ্চেনটা ছিল কি, আচ্ছা, 2-এর এখানে আয়নীয় ব্যাসার্ধ ক্রম এইটা হবে, প্রথমে হবে N3 মাইনাস, তারপরে হবে O2 মাইনাস, তারপরে M মাইনাস, তারপরে Na প্লাস, Mg2 প্লাস। এটা হবে অ্যান্সার। আর জিঙ্কের সন্ধিগত মৌল বলা হয় কেন? এটা তোমরা সবাই জানো, জিঙ্কের D10 থাকে, আর সেই জন্য এটা সন্ধিগত মৌল বলা হয় না। তবে এটা সন্ধিগত মৌলের মতন আচরণ করে বলে একে দেওয়া হয়, সন্ধিগত মৌলের জায়গা দেওয়া হয়েছে। তো দেখো, আমি ম্যাথগুলো করিয়ে দিচ্ছি। ম্যাথের এখানে দেখো, এখানে অর্গানিকের যে কোশ্চেনটা ছিল, CH2 ডবল বন্ড CH2 অক্সিজেন, আর যদি আমি সিলভার চূর্ণ দিই তো অ্যান্সারটা হবে ইথানল। যে বলেছে দেখো, এ যৌগটির গঠন ও সংকেত লেখো, মানে যৌগটির নাম ও গঠন সংকেত লেখো। তাহলে এটা হচ্ছে এ যৌগ, যেটা ইপক্সাইড তৈরি হবে, এর নাম হচ্ছে ইথিলিন অক্সাইড, ব্যাকেটে ইপক্সাইড লিখে দিতে হবে। দেখো, বি গ্রুপে যদি আমরা চলে আসি, 3-এর দাগের কোশ্চেনটা দিয়েছে, দেখো, সি মানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত একটা জৈব যৌগ 40% রয়েছে কার্বন, 53.3% রয়েছে অক্সিজেন, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করতে বলেছে। দেখো, যৌগটির স্থূল সংকেত আমি এখানে বের করেছি। দেখো, যৌগটির স্থূল সংকেত যেটা বলেছে,
দেখো কার্বন রয়েছে কত 40%, এখানে দেখো কার্বন 40%, অক্সিজেন 53.3%, হাইড্রোজেন রয়েছে, তাহলে হাইড্রোজেন কত থাকবে টোটাল আমার 100%, 100 মাইনাস 40 প্লাস 53.3, এর মান হচ্ছে 6.7%। এবারই পরমাণু সংখ্যার অনুপাত মানে কার্বন ইস্টু হাইড্রোজেন ইস্টু অক্সিজেন যদি আমি করি, দেখো কার্বন কত রয়েছে 40%, তার পারমাণবিক ওভার কত 12, আর হাইড্রোজেন কত রয়েছে 6.7, এর পারমাণবিক ভর 1, আর তোমার হাইড্রোজেন রয়েছে মানে অক্সিজেন রয়েছে 53.3, তার পারমাণবিক ভর হচ্ছে 16, তাই 16 দিয়ে ডিভাইড করলে মান বেরোচ্ছে কত 3.33, 6.7 আর 3.33। দেখো এগুলো প্রত্যেকে কেটেছে 1:2, 2:1, এটা সবাই জানো। তাহলে যৌগটির স্থূল সংকেত হবে CH2, হাইড্রোজেন দুটো রয়েছে CH2O, যাকে আমরা হচ্ছে ফর্মালডিহাইড HCHO, এটা ফর্মালডিহাইড অ্যান্সার বেরোবে। তো দেখো সেকেন্ড কোশ্চেনটা যেটা রয়েছে এটাও আমি করেছি খাতায়। সেকেন্ড কোশ্চেন অ্যান্সার দেখো মানে বলেছে CaCO3 ও MgCO3 মিশ্রণের 2 গ্রাম পরিমাণকে লঘু HCl-এর সঙ্গে বিক্রিয়া করলে 27°C উষ্ণতায় এত দিয়েছে, এত এত কার্বন ডাইঅক্সাইড যৌগটির সংযুক্তি কত হবে। দেখো এটা প্রথম চ্যাপ্টার থেকে দিয়েছে, প্রথম চ্যাপ্টার থেকে আমি ম্যাথগুলো ইজি ছিল, কোনো হার্ড ছিল না। দেখো আমি করে নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো বলেছে 27°C উষ্ণতায় 750 mmHg মানে মার্কারি চাপে যেটা রয়েছে এত ml CO2 আয়তন যদি STPতে হচ্ছে ভি লিটার আমি ধরে নিয়েছি। এই অঙ্কগুলো তোমরা দেখে নেবে তোমাদের সাথে মিলছে কি না। এটা আমি সূত্রে ফেলে দিচ্ছি P1V1 সমান P2V2, P1V1/T2 সমান P2V2, P1V1 বা এখানে T1 হবে, P1V1/T1 সমান P2V2/T2। এবারে এটার মান বসিয়ে দিয়েছি, P1 এর জায়গায় 750 আর V1 জায়গায় 536, টোটাল মান বসিয়ে 273-এর সাথে 27°C ছিল আমার কোশ্চেনে, এই যে কোশ্চেনে 27°C ছিল, এর মান বসাতে এই মানটা এসছে। ধরি আমি এখানে ধরে নেবো যে CaCO3 আর MgCO3 মিশ্রণে CaCO3 হচ্ছে x গ্রাম ছিল আর MgCO3 ছিল 2 - x। দেখো এর ফলে এই CaCO3 আর HCl-এর সাথে বিক্রিয়া করে যে দেওয়া আছে, HCl-এর সাথে বিক্রিয়া করেছে, এখানে যে HCl-এর সাথে বিক্রিয়া করেছে, তো এর সাথে বিক্রিয়া করে যে তোমার রিয়াকশানটা তো হবে CaCl2 CO2 আর H2, যদি 100 গ্রামে আছে 22,400 মিলিলিটার STPতে, আর এক্সকে কত মানে 224 × x বেরোবে মিলিলিটারে আমি যদি করতে চাই। এবারে MgCO3 ক্ষেত্রে কী হচ্ছে দেখো, MgCO3 ক্ষেত্রে যেটা চলে আসছে MgCO3 + 2HCl, MgCl2 CO2 + H2O, তাহলে 84 গ্রাম আমি এখানে পাচ্ছি। দেখো এর ক্ষেত্রে আণবিক ভর ছিল 100 CaCO3 ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে আমরা যেটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে 84। তো এটা যদি 84 পাই তাহলে দেখো অ্যান্সারটা কী হচ্ছে 2HCl + MgCl2, এর অ্যান্সার হবে। এর অ্যান্সার যদি 84 দিয়ে ডিভাইড করে তোমরা ঘরে করে নেবে, দেখবে 266.66 বেরোবে ইন্টু 2 - x, কারণ এখানে ছিল 2 - x, এটা ঘরে করলে বুঝতে পারবে। দেখো যদি আমি এটা ইকুয়াল করে দিই মানে বজ্র গুণন করে দিই, তাহলে কী হচ্ছে এক্সের মান যেটা বেরোচ্ছে 1.2, এক্সের মান বেরোচ্ছে 1.2, তাহলে CaCO3 কত 1.2/2 × 100, 60% যেটা বেরোচ্ছে, আর MgCO3 মানে 2 - x ধরেছিলাম আমি, 2 - x/2 × 100%, 40%। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে করে জানাবে। তো দেখো আমি জানলাম। এবারই বলেছে যে কোশ্চেনটা দেখো 4-এর দাগে যে কোশ্চেনটা দিয়েছে Cu+ আর Cu2+, এই যে 4 দাগে যে কোশ্চেনটা দিয়েছে দেখো Cu+ আর Cu2+, এই দুটির মধ্যে কে বেশি সুস্থিত। দেখো এখানে যে কোশ্চেনটা এটা কিন্তু ভেরি ট্রিকি কোশ্চেন, সবাই ভুল করবে। দেখো Cu2+, এই যে আমরা দেখো কপারের ক্ষেত্রে আর্গন 4s1 3d10, Cu+ এর ক্ষেত্রে 4s0 3d10, Cu2+ এর ক্ষেত্রে 4s0 3d9, কিন্তু কোনটা মোর স্টেবল এক্ষেত্রে তুমি সবাই বলে দেবে 3d10 যেহেতু আছে এটা মোর স্টেবল, কিন্তু না, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে Cu2+ হচ্ছে মোর স্টেবল, কারণ 3d9 এই যে 10টা ইলেকট্রনটাকে ডি কক্ষক রাখতে পারে না, তার ডি কক্ষক থাকলে কী হয় নিজেদের মধ্যে রিপালসান তৈরি করতে পারে, সেই জন্য তারা D10 হিসাবে থাকতে চায় না, সবসময় D9 হিসাবে থাকতে চায়। যদি কোশ্চেন আসতো Cu আর Cu+-এর মধ্যে কে স্টেবল সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু Cu2+ আর Cu+ যেহেতু রয়েছে তাহলে দেখা যাবে Cu2+ মোর স্টেবল, কারণ 10টা ইলেকট্রন সেখানে থাকতে পারে না, নিজেদের মধ্যে মারামারি শুরু করে রিপালসান হয়, সেজন্য 3d9-এ চলে আসতে পারে, সেই জন্য কোশ্চেনটা অ্যান্সারটা হচ্ছে Cu2+ হচ্ছে মোর স্টেবল। এবারে যে অ্যান্সারটা কোশ্চেনটা দিয়েছে দেখো, এবারই কোশ্চেনটা দিয়েছে CO2 গ্যাসীয় কিন্তু SiO2 কঠিন পদার্থ কেন। দেখো CO2 ক্ষেত্রে কী হচ্ছে আমি এখানে লিখেছিলাম একটু, CO2 ক্ষেত্রে কী হচ্ছে দেখো CO2 p-p বন্ড করতে পারে, কিন্তু SiO2 যেহেতু p-p বন্ড করতে পারে না, আর SI মানে সিলিকন আকারে বড় হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু অক্সিজেন, সেজন্য সিলিকন যেহেতু আকারে বড় হয় তাই এ কী করে মানে SiO2 হোল N হিসাবে থাকতে পারে, সেই জন্য এই যে দেখো এই স্ট্রাকচারটা হবে এরকমভাবে, জায়গাটা ছোটো করে তোমার দেখা যাচ্ছে না, দেখো এই স্ট্রাকচারটা হবে এরকমভাবে, এই স্ট্রাকচার হিসাবে থাকবে, কনজুগেট হিসাবে থাকবে,
কনজুগেট থাকবে, সেজন্য এরা কী করছে, কঠিন অবস্থায় চলে আসছে, গ্যাস অবস্থায় থাকতে পারছে না, কিন্তু CO2 গ্যাস অবস্থায় আছে। দেখো নেক্সট যদি আমি চলে যাই, নেক্সট কোথায়, নেক্সট কী কোশ্চেন রয়েছে, হ্যাঁ নেক্সট যেটা রয়েছে একদম ইজি কোশ্চেন ছিল, একটা ম্যাথ ছিল হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বামারের ক্ষেত্রে আমরা বইতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা করে এসেছি লিমেনের ক্ষেত্রে, কিন্তু এখানে দিয়েছে বামারের ক্ষেত্রে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কত, যেটা আমরা করেছি, দেখো আমি খাতায় করে নিয়ে এসেছি তোমাদের জন্য। বামারের ক্ষেত্রে আমরা ধরতে পারি n1 = 2, লিমেনের ক্ষেত্রে 1 হয়, আর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে n2 ইনফাইনাইট ধরতে হবে। n2 যদি ইনফাইনাইট ধরি, দেখো আমি যদি ডাইরেক্ট মান বসিয়ে দিই এখানে, আমরা জানি 1/λ মিনিমাম সমান r হোল ইন্টু 1/n1² মাইনাস 1/n2², এটা জানি আমরা সূত্র, যদি সূত্র বসিয়ে দিই ডাইরেক্ট, দেখো এখান থেকে n2-র মান চলে আসছে আমার 2, আর ইনফাইনাইট এক্ষেত্রে ইনফাইনাইট মানে 0, 4 যদি হয় ডাইরেক্ট মান ল্যামডা মিনিমাম মান চলে আসছে, এই মানটা 3.647 × 10⁻⁵। দেখো তোমাদের সাথে আমার অ্যান্সার মিলছে কি না। এখানে আরও একটা কোশ্চেন আমি ছেড়ে গেছি মনে হচ্ছে, এই যে অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল্যামিন অধিক ক্ষারকীয় কেন। দেখো অ্যামোনিয়া স্ট্রাকচার হচ্ছে NH3, মিথাইল্যামিন CH3NH2 দেখো এটার ক্ষেত্রে কী হচ্ছে, দেখো দুটোই ক্ষারকীয়, এক্ষেত্রেও লোন পেয়ার ডোনেট করতে পারছে, এও লোন পেয়ার ডোনেট করতে পারছে, কিন্তু দেখো এ কী হচ্ছে প্লাস আই এফেক্ট দিচ্ছে, তাহলে কী হচ্ছে এর লোন পেয়ার অ্যাভেলেবিলিটিটা বেশি হয়েছে, সেই জন্য মিথাইল্যামিন বেশি ক্ষারকীয় হচ্ছে। এটা একটু কথাই লিখতে হবে তোমাদের থিওরি কোশ্চেন, আমি ম্যাথ আর অর্গানিকটা সলভ করে দিচ্ছি। দেখো এবারই দিয়েছে এই যে 3F সম্ভব কি না, 3F সম্ভব কিনা তোমরা সবাই জানো, 3F মানে এখানে n = 3, তাহলে L এর মান কত হবে 0 to n-1, তাহলে 0 1 2 0 হলে S, P হলে 1 হলে P, 2 হলে D, তাহলে 3F কখনোই আসছে না, 3F সম্ভব নয়। এবারই কোশ্চেনটা আসছে ক্রমবর্ধমান জারণ অনুসারে সাজাও, ক্রমবর্ধমান যদি জারণ অনুসারে এই কোশ্চেনটা যেটা ছিল বলছে কি ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুসারে সাজাও, তাহলে ক্রমবর্ধমান যদি জারণ ক্ষমতা হয় এক্ষেত্রে অ্যান্সারটা হবে HF সবার ফার্স্ট হবে, তারপরে HCl, তারপরে হবে HBr, তারপরে হবে HI, এইটা অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা দিয়েছে দেখো, হ্যাঁ NH3, দেখো এই কোশ্চেনগুলো সবই পারবে তোমরা, এই যে ইলেকট্রন শক্তি বেশি হচ্ছে কেন, আর হ্যালোজেনের তুলনায় তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসগুলোর আকারে বড় হয় কেন, কারণ হ্যালোজেনগুলো মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হয়, সেই জন্য বেশি অ্যাট্রাকশন ফোর্স থাকে, সেই জন্য আকার ছোটো হয়, হ্যালোজেনের ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সেই ইলেকট্রোনেগেটিভিটি অতটা হাই হয় না বলেছে। তারপরে বলেছে NH3 আর H2ওর কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থায় এক হলেও এদের কোণের মান ভিন্ন হয় কেন। NH3 তোমরা ভালো করেই জানো, NH3 যে স্ট্রাকচারটা হচ্ছে এখানে তোমার ধরো N দুটোই sp3, কিন্তু এর ক্ষেত্রে হাইড্রোজেন, আর H2ওর ক্ষেত্রে যেটা চলে আসছে এটাও sp3, H2O sp3 ও হাইড্রোজেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এর ক্ষেত্রে দুটো লোন পেয়ার থাকছে, এর ক্ষেত্রে একটা লোন পেয়ার থাকছে, এ লোন পেয়ারগুলো বেশি রিপালসান করছে, এটা কথাই লিখতে হবে, বইতে আছে, এটা আমি আর বললাম না। আর যেটা রয়েছে দুটি বর্ধিত অষ্টক যৌগের নাম, এটা হচ্ছে একটা হচ্ছে SF6, একটা হচ্ছে PCl5। তোমরা কি কি করেছো আমাকে কমেন্টে জানাবে। NO3- যেটা রয়েছে, NO3- এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, এটা সবাই জানো, NO3- এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। এবার হচ্ছে অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনল বেশি স্ফুটনাঙ্ক বেশি কেন, অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনল স্ফুটনাঙ্ক বেশি কেন, আমি খাতায় লিখেছি, দেখো অর্থোনাইট্রো তোমাদের জন্য করে নিয়ে এসেছি। অর্থোনাইট্রোফেনল যেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল আর এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনল ক্ষেত্রে কী হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেনও নিজেদের মধ্যে বন্ডিং হচ্ছে, আর এটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, সেই জন্য অর্থোনাইট্রোফেনলের অপেক্ষা প্যারানাইট্রোফেনল স্ফুটনাঙ্ক বেশি হচ্ছে, এই কারণে ইন্ট্রামলিকুলার আর ক্ষেত্রে ইন্টারমলিকুলার, এটা কথাই লিখতে হবে তোমাদেরকে। তারপরে কোশ্চেনটা রয়েছে, দেখো এটা একটা থার্মোডাইনামিক্সের একদম ইজি ম্যাথ এসছে একটা থার্মোডাইনামিক্স থেকে, যেটা বলেছে দেখো 2 মোল একটা আদর্শ ক্ষেত্রের ক্ষেত্রে, যেহেতু 2 মোল বলে দিয়েছে তাহলে n = 2 লিখে দেবো, আর PATM তাহলে P এক্সটার্নাল 1 ATM ক্ষেত্রে চলে আসছে আমার, তাহলে V1 এর ক্ষেত্রে কি চলে আসছে, V1 দিয়েছে 20 লিটার আর V2 দিয়েছে 60 লিটার। প্রথমেই বলেছি ভিডিওটা একটু লেন্দি হবে, তোমরা মন দিয়ে দেখো কটা ঠিক করেছো তোমরা। তাহলে প্রথমে আমাকে ওয়ার্ক বের করতে বলেছে, ওয়ার্ক সমান -P এক্সটার্নাল V2 - V1, তাহলে P এর মান দিয়েছে -1 দিয়েছে, 1 বসিয়ে দেবো, এর মানটা বেরিয়ে চলেছে। দেখো আমাদের অ্যান্সারটা বলেছে জুলে বের করতে, তাহলে আমাদের লিটার এটিএম বেরিয়েছিল, তার সাথে আমরা জানি 101.3 জুল মাল্টিপ্লাই করে দিলাম, আমার চলে আসছে -4.052 কিলো জুল।
যদি প্রেসার, এখানে ক্ষেত্রে দেখো প্রেসার আর সমস্ত মানে আইসোথার্মাল প্রসেস যেহেতু দিয়েছে, টেম্পারেচার যেহেতু দেয়নি, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আর সমস্ত মানে আইসোথার্মাল সমস্ত। আর আইডিয়াল সিস্টেমের ক্ষেত্রে যেটা দিয়েছে, আইডিয়াল সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি ডেল ইউ সমান 0 হয় আর ডেল এইচ সমান ও 0 হয়। তাহলে আমরা ইয়েটা কি জানি, ডেল ইউ সমান প্রথম মানে ফার্স্ট ল, এটা ফার্স্ট ল থেকে কি জানি ডেল ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। তাহলে কিউ প্লাস ডব্লিউ, তাহলে ডেল ইউর মান 0 বেরিয়েছে আর কিউর মান কিউ আর ডব্লিউর মান তো আমি এখানে বের করেছি, তাহলে -4.052 এটা মান বসিয়ে দিলে কিউ এর মান বেরিয়ে চলে আসছে। ঠিক আছে, দেখো তারপরে কোশ্চেনটা দিয়েছে গাণিতিক প্রথম সূত্র, এগুলো তো পারবে আর এগুলো সব বইতে রয়েছে, এগুলো সবই পারবে। এর ক্ষেত্রে দেখো এটা একটা বলে দিই, এর ক্ষেত্রে 0 হচ্ছে জারণ সংখ্যা 0, কারণ সিও হচ্ছে নিউট্রাল অ্যাটম, জারণ সংখ্যা 0 বেরোবে, এগুলো সবই পারবে। আর একটা হ্যাঁ এটা রয়েছে, এটার ক্ষেত্রে প্রথম সবার ফার্স্ট চলে আসবে যেটা বিএ ওএইচের হোল 2 প্রথমে, তারপরে সিএ ওএইচের হোল 2, তারপরে হবে বিই ওএইচের হোল 2, এইটা অ্যান্সার চলে আসবে। আর বেরিলিয়াম আচরণ কারণ এটা সব বইতে দেওয়া আছে। তারপরে যেটা আমরা চলে আসছি একদম ইজি একটা আইইউপিএসসি নাম দিয়েছে, তাহলে আমরা এখান থেকে 1 2 3 4 ধরে নেব, চলে আসছে তাহলে কি বিউট 1 ইন 3 আইন ISN2, এগুলো তো পারবে, ইলেকট্রোফাইল হিসেবে কোনটা ইউজ করা হয়। এটার ক্ষেত্রে দেখো এই ম্যাথটা আমি করেছি, প্রথমে যে ম্যাথটা দিয়েছে এই ম্যাথটা আমি করেছি, তাহলে 10⁻⁸ নর্মাল এনওইচের ক্ষেত্রে পিএইচের মান ক্ষেত্রে 10⁻⁸ নর্মাল এনওইচ মানে 10⁻⁸ মোলার এনওইচ, তাহলে 10⁻⁸ মোলার এনওইচ মানে আমরা যেটা পাচ্ছি 10⁻⁸ মোলার, আর পিওইচের মান মাইনাস লগ অফ ওইচ মাইনাস এটার মান বেরোচ্ছে, তাহলে -10⁻⁸ করলে 8 বেরোবে, তাহলে 14 - 8 করলে 6, এটা অ্যান্সার 6 বেরোবে। তারপরে কোশ্চেনটা যেটা রয়েছে দেখো, দুই দিকে কোশ্চেনটা এরকমভাবে হবে N2 + 3H2, তাহলে K1 এর মান কত দেখো, এটা প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট হলে 2 উপরে চলে যায়, উপরে চলে আসছে, তাহলে K1 এর মানটা বেরিয়েছে। সেকেন্ডের যেটা দিয়েছে NH3 হাফ অফ যেটার মান দিয়েছে K2 এর মান যদি বেরোয় তাহলে K2 টোটালটা উপরে চলে আসে, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট করলে এটা আসবে, তাহলে K1 সমান আমি দেখতে পাচ্ছি এটা, আর K1 এর সাথে কেমন সম্পর্ক, K1 বাই এটা তোমার দিয়েছে, এটা করেছি দেখো K1 সমান 1/K2 হোল স্কয়ার। তারপর যেটা কোশ্চেনটা দিয়েছে কেপি আর কেসি সমান এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও, তো এমন একটা হবে I2 + H2 সমান 2HI, তাহলে এই ক্ষেত্রে কেপি সমান কেসি হচ্ছে যেহেতু ডেল এন = 0, সেই জন্য এটা হচ্ছে। তারপর দেখো আমরা যদি অর্গানিকে চলে আসি, অর্গানিকের কোশ্চেন এটা তো একদম ইজি কোশ্চেন দিয়েছে। তারপরে PbCl4 আর PbI4 এটা মাইতি তিওয়ারি রায়ের মানে ছায়াপ্রকাশনের বইতে কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টারে রয়েছে, যেখানে তোমার ফাজান্স রুল রয়েছে, সেই ফাজান্স রুলসের পরেই রয়েছে এই চ্যাপ্টারটা। তারপরে এটা দেখো, এটা যেটা দিয়েছে এটা CH2 ডবল বন্ড CH2 PdCl2 আর H2 যদি আমি দিয়ে দিই তাহলে ক্ষেত্রে কী হচ্ছে, অ্যাসিটালডিহাইড উৎপন্ন হচ্ছে, আর জিঙ্ক অ্যামালগাম মানে ক্লিমেনসন রিডাকশন যদি আমি দিয়ে দিই, ক্লিমেনসন রিডাকশন, তাহলে ইথেনে পরিণত হবে, এটা হচ্ছে ইথেন। তারপরে কোশ্চেনটা দিয়েছে দেখো রাসায়নিক বিক্রিয়া হবে প্রোপিন আর প্রোপাইনের মধ্যে ডিফারেন্স, প্রোপিন আর প্রোপাইনের মধ্যে যদি ডিফারেন্স করতে হয় তাহলে অ্যামোনিয়েটেড Cu2Cl2 দিয়ে দিতে হবে, তাহলে প্রোপিনের ক্ষেত্রে কোনো অদক্ষেপ পড়ছে না, প্রোপাইনের ক্ষেত্রে লাল অদক্ষেপ পড়বে, এই যে CH3 এটা হচ্ছে প্রোপাইনের সংকেত, যদি Cu2Cl2 দিয়ে দিই তাহলে এক্ষেত্রে Cu - Na+ তৈরি করবে। এবারে যদি দেখো বেনজিন থেকে অ্যাসিটোফেনন একদম ইজি রিয়াকশান, এটাকে কী রিয়াকশান বলছে তোমরা কমেন্টে জানাবে, আমি বলে দিচ্ছি, কমেন্টে জানাবে এটাকে কী রিয়াকশান বলা হয়, আমি অ্যান্সারটা করে দিচ্ছি কিন্তু কী রিয়াকশান বলা হয় আমাকে জানাবে। বেনজিন থেকে অ্যাসিটোফেনন তাহলে CH3COCl3 যদি আমি নিই তাহলে দেখো AlCl3 নিয়ে নেবো, CH3COCl, এই CH3COCl দিতে হবে আর অ্যাসিটোফেনন তৈরি হবে CH3COCl। এই রিয়াকশানটাকে কী রিয়াকশান বলে, এটা একটা নেম রিয়াকশান, কী নেম রিয়াকশান বলা হয় এটা আমি বলবে আমাকে কমেন্টে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা দিয়েছে দেখো অ্যাসিটিলিন থেকে প্রোপাইন তৈরি করতে বলেছে, অ্যাসিটিলিন থেকে প্রোপাইন, দেখো অ্যাসিটিলিন থেকে প্রোপাইন তৈরি আমি খাতায় করেছি, অ্যাসিটিলিন থেকে প্রোপাইন, দেখো এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত, যদি আমি প্রোপাইন তৈরি করতে চাই তাহলে এই পজিশনে পৌঁছাতে হবে, তাহলে প্রথমে যদি NOH দিয়ে দিই তাহলে এখানে OH মাইনাসটা এই হাইড্রোজেনকে নিয়ে নেবে, আর এখানে উপরে C এর উপরে মাইনাস চলে, C এর উপরে যদি মাইনাস চলে আসে তাহলে C তো মাইনাস থাকতে পারো না, তড়িৎযোজী বন্ধন হিসাবে তৈরি করবে, Na+ থাকবে, তাহলে Na+, এখানে এরপর যদি CH3I দিয়ে দিই তাহলে SN2 রিয়াকশন হবে, এই মাইনাসটা এখানে অ্যাটাক করবে, আইটা গুড লিভিং গ্রুপ, আই বেরিয়ে চলে যাবে, কী হিসাবে বেরিয়ে চলে যাবে, NaI হিসাবে বেরিয়ে যাবে, NaI হিসাবে বেরিয়ে যাবে, তাহলে এই মাইনাসটা অ্যাটাক করলে তাহলে এখানে CH3 এখানে চলে আসছে, তাহলে এটাকে বলেছে প্রোপাইন। এরপর বলেছে দেখো 2 প্রোপানল থেকে 1 প্রোপানল তৈরি করতে হবে, 2 প্রোপানল থেকে 1 প্রোপল, এটা হচ্ছে 2 প্রোপানলের সংকেত, 2 প্রোপানল, এই যে 1 2 2 প্রোপানল, এখানে যদি আমি কনসেন্ট্রেট H2SO4 দিই তাহলে কী তৈরি হবে দেখো,
কনসেন্ট্রেট H2SO4 দিলে এখানে তৈরি হচ্ছে, তাহলে H2 বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে H2 যদি বেরিয়ে যায় এরকমভাবে H2 বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে ডবল বন্ড তৈরি হচ্ছে। এবারে HBr পারঅক্সাইড যদি দিয়ে দিই তাহলে এটাকে বলা হচ্ছে কি অ্যান্টি মার্কোনিক রিয়াকশান। HBr